সকলকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞানের সরল দোলগতি অধ্যায়টি। তো এই চ্যাপ্টার শুরু করার আগে আমাদের বেশ কিছু জিনিস প্রথমে জেনে নিতে হবে। প্রথমে হচ্ছে কি পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতিটা কি না, যদি কোনো বস্তু কোনো নির্দিষ্ট সময় অন্তর তার গতির পুনরাবৃত্ত করে তবে ওই বস্তুর গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে এটা ধরো সূর্যের চারপাশে পৃথিবীর যে প্রদক্ষিণ, এটাকে আমি বলতে পারি একটা পর্যায়বৃত্ত গতি। কারণ পৃথিবী একটি নির্দিষ্ট সময় অন্তর মানে বছরে একবার অর্থাৎ 365 দিন অন্তর সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরে আসছে। তাহলে এই যে বারবার একই পথে ঘুরে আসছে, এটাকে আমরা বলতে পারি পর্যায়বৃত্ত গতি। এবং এই যে একবার ঘুরে আসা যে সময়কাল, তাকে আমরা বলবো কি না, পর্যায়কাল। একই রকমভাবে আমরা সরল দোলকের যে গতি, এটাও একটা সরল দোলগতির উদাহরণ আমরা বলতে পারি যে একটা সরল দোলক বা সিম্পল পেন্ডুলাম, এর তার ঠিক মাঝখানটাকে সাম্য অবস্থান রেখে বাঁ দিকে ডান দিকে এটা ঘুরে বেড়ায়, এটাও একটা সরল দোলগতির একটা উদাহরণ হতে পারে। তাহলে এরপরে আসছি সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন। সরল দোলগতিটা কি না, পর্যায়বৃত্ত গতির একটা বিশেষ গতি হচ্ছে সরল দোলগতি। আচ্ছা, তার আগে প্রথমে সংজ্ঞাটা আমরা জেনে নেব যে সরল দোলগতি কাকে বলে। সরল রেখায় কম্পনশীল কোনো কণার উপর ক্রিয়ারত প্রত্যানয়নকারী বল অথবা কণার ত্বরণ সাম্য অবস্থান থেকে তার দূরত্বের সমানুপাতিক হলে এবং সর্বদা সাম্য অবস্থান অভিমুখী হলে ওই বস্তুর গতিকে সরল দোলগতি বলে। অর্থাৎ এক্ষেত্রে যে বলটা হচ্ছে সরণের সমানুপাতিক, এফ ভ্যারি অফ মাইনাস অফ এক্স। আমি যদি পেন্ডুলামের কথা ভাবি যে কোনো একটা অবস্থান মাঝখান এক্স সমান 0, এখান থেকে কিছু একটা দূরে যে বলটা কাজ করে সেই বলটা সবসময় সাম্য অবস্থান, অর্থাৎ এখান থেকে এই বলটা পিণ্ডটাকে আবার মাঝখানে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এখানে যদি যায় আবার এও মাঝখানে ফিরিয়ে আনার চেষ্টা করছে, যদি সর্বোচ্চ অবস্থান থাকলে ও মাঝখানে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তাহলে এই প্রত্যানয়িক বল সর্বদা সরণের সঙ্গে সমানুপাতিক। তাহলে এফ ভ্যারি অফ মাইনাস অফ এক্স, তাহলে আমি বলতে পারি এফ ইকুয়াল টু মাইনাস অফ কে এক্স, বা কেটাকে আমি কি বলবো না, বল ধ্রুবক। আর বল এফ সমান এম এ সমান মাইনাস অফ কে এক্স, বা ত্বরণ এ ইকুয়ালস টু মাইনাস কে এক্স বাই এম। বা এখান থেকে বলতে পারি ত্বরণও সরণের সঙ্গে সমানুপাতিক, এ ভ্যারি অফ মাইনাস অফ এক্স। তো সরল দোলগতির বৈশিষ্ট্যগুলো কি আমরা এখন জানব না। এই গতি দোলায়িত এবং পর্যায়বৃত্ত। কণার ত্বরণ বা প্রত্যানয়নকারী বল সর্বদা কণার সাম্য অবস্থানের অভিমুখী হবে। অর্থাৎ আমরা যদি একটা সরল দোলকের গতিকে একটা সরল রেখায় আমি প্লট করি, তাহলে এটা এক্স সমান ইকুয়ালস টু এ, এটা এক্স ইকুয়ালস টু এ, আর এ পাশের যে সর্বোচ্চ অবস্থা এক্স মাইনাস এ। তাহলে প্রত্যানয়নকারী বলটা সবসময় কোন দিকে কাজ করছে না, মাঝখানে সাম্য অবস্থান, অর্থাৎ সাম্য অবস্থান মাঝখানে ফিরে আসার চেষ্টা করছে। সরল দোলগতির সমীকরণ আমরা যদি আলোচনা করি, তাহলে এফ ভ্যারি অফ প্রত্যানয়নকারী বল, যে বলটা ফিরে নিয়ে আসছে সেই বল এফ ভ্যারি অফ মাইনাস এক্স, এফ ইকুয়ালস টু এম এ ভ্যারি অফ মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমি বলতে পারি এ ইকুয়ালস টু বল ধ্রুবক কে বাই এম ইন্টু এক্স। কে বাই এম এর জায়গায় আমি লিখেছি ওমেগা স্কোয়ার এক্স, এখানে ওমেগাকে বলা হয় কৌণিক বেগ। তাহলে ওমেগা ইকুয়ালস টু রুট ওভার অফ কে বাই এম। তো এখান থেকে আমি পাচ্ছি এ প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0, এ প্লাস ওমেগা স্কোয়ার এক্স, এটাকে বলছি সরল দোলগতির সাধারণ সমীকরণ। এক্ষেত্রে বেগ ভি সমান আমি বলতে পারি ডিএক্স বাই ডিটি, এবং ক্যালকুলাস থেকে ত্বরণ এ সমান জানি ডিভি বাই ডিটি ইকুয়ালস টু ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার। তাহলে সরল দোলগতির যে অবকল সমীকরণটা দাঁড়াবে, ত্বরণের জায়গায় আমি লিখব ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এটাই হচ্ছে সরল দোলগতির অবকল সমীকরণ, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এটা হচ্ছে সরল দোলগতির অবকল সমীকরণ। এরপরে আমরা আলোচনা করছি সরল দোলগতি সম্পর্কিত কয়েকটা রাশি,
প্রথমে আসছি পর্যায়কাল বা টাইম পিরিয়ড। পর্যায়কাল মানেটা কি না, কণার একবার পূর্ণ দোলনের জন্য যে সময় প্রয়োজন তাকে বলা হচ্ছে পর্যায়কাল। অর্থাৎ ধরো কণাটা সি বিন্দু থেকে শুরু করেছে, ও কোথায় গেল না বি বিন্দুতে গেছে, আবার বি বিন্দু থেকে আবার সি বিন্দুতে ফিরে আসছে, তাহলে একবার পূর্ণ দোলনের জন্য যতটা সময় নিয়েছে তাকে বলবো পর্যায়কাল বা টাইম পিরিয়ড। এর একক কত আসবে না সেকেন্ড। এরপর হচ্ছে পূর্ণদোলন। পূর্ণদোলন কি না, একটা পূর্ণদোলন বলতে যেখান থেকে শুরু করছে আবার সেখানে ফিরে আসে, অর্থাৎ সি থেকে যাত্রা শুরু করলো, ও বিতে গেছে, আবার বি থেকে ফিরে সিতে এসছে, অর্থাৎ সি থেকে বি প্লাস বি থেকে সি, এই টোটালটা মিলেই হচ্ছে কিন্তু একটা পূর্ণদোলন। এরপরে একটা টার্ম আছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কাকে বলবো না, কম্পাঙ্কটা হচ্ছে কি না, 1 সেকেন্ডে কণা যতবার পূর্ণ স্পন্দন বা দোলন সম্পন্ন করে, 1 সেকেন্ডে কণা যতবার পূর্ণ দোলন বা কম্পন সম্পন্ন করে তাকে বলা হচ্ছে কম্পাঙ্ক। এর স্বাভাবিক একক হচ্ছে হার্টজ বা সেকেন্ড ইনভার্স বা সাইকেল পার সেকেন্ড হতে পারে। তাহলে কম্পাঙ্ক এন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, n = 1/t। আবার কৌণিক বেগ ওমেগা সমান আমরা কি জানি 2πn। তাহলে কৌণিক বেগ ওমেগা সমান আমি বলতে পারি 2πn। আরেকটা ব্যাপার যে সরল দোলগতির সাধারণ সমীকরণ আমরা যেটা জেনেছি, a + ω² x = 0। এখানে a হচ্ছে কি না ত্বরণ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, x হচ্ছে সরণ। তো ওমেগা সমান লেখা যায় ω² লেখা যায় a/x, বা ওমেগা সমান লেখা যায় √a/x। ওমেগা সমান আমরা জানি 2π/t। তাহলে t বা পর্যায়কাল t সমানে বলতে পারি 2π সরণ বাই ত্বরণ। এরপরে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে কি বিস্তার। বিস্তারটা হচ্ছে কি না, আমরা মাঝখানের বলবো সাম্য অবস্থান, এটা হচ্ছে কি প্রান্ত অবস্থান x = a, যেটা দোলকের ক্ষেত্রে x = -a। বিস্তার কি সাম্য অবস্থান থেকে কণা সর্বাধিক যে দূরত্ব যায় তাকে বলা হচ্ছে বিস্তার। অর্থাৎ এক্ষেত্রে দেখো মানে সাম্য অবস্থান কত, x = 0, এখান থেকে এইটা হচ্ছে ও সর্বোচ্চ দূরত্ব গেছে, এটাকে আমি যদি বলি ও, এটা যদি বি, তাহলে এক্ষেত্রে বিস্তার কত হবে ওবিকে আমি বিস্তার এ অক্ষর দ্বারা প্রকাশ করবো। এটা হচ্ছে কি না এর বিস্তার। দশাটা কি না, দশা দ্বারা গতিশীল কণার যে কোনো মুহূর্তে গতির অবস্থা বোঝায়। গতির অবস্থা বলতে ওই মুহূর্তে কণার সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি বোঝায়। এটা হচ্ছে দশা বা ফেজ। এটা হচ্ছে দশা বা ফেজ বলা হয়। এরপরে আমরা যেটা আলোচনা করছি না সরল দোলগতি এবং বৃত্তগতির সম্পর্ক। প্রকৃতপক্ষে সরল দোলগতি এবং বৃত্তগতির মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, সমবৃত্তীয় গতি। যে কোনো জিনিসকে যখন কোনো বৃত্তপথে ঘোরে তার প্রজেকশান, অর্থাৎ বৃত্তপথে যে কোনো ব্যাসের উপর সমবৃত্তীয় গতির অভিক্ষেপ হলো সরল দোলগতি। ধরো কোনো একটা, আমি যদি বলি যে কোনো একটা বৃত্তপথে একটা বস্তু ঘুরছে, তাহলে এর এই বৃত্তপথে একটা ব্যাস আমি আঁকলাম, সাপোজ এই ব্যাসটার নাম দিলাম সাপোজ রবি। তাহলে এই যে এখান থেকে ধরো বস্তু যাত্রা শুরু করেছে, ওমেগা কৌণিক বেগ নিয়ে যাচ্ছে, তাহলে ও এখান থেকে যদি এর প্রজেকশান হয় বৃত্তপথে কী হবে এইটা, তারপরে ধরো এখানে গেছে এর প্রজেকশান হবে এইটা, তারপরে এখানে গেছে প্রজেকশান এইটা, এখানে গেছে এইটা, এখানে গেলে আবার ফিরে আসার সময় প্রজেকশান হবে এইটা, এখানে গেছে প্রজেকশান এইটা, এখান থেকে প্রজেকশান এইটা, এইভাবে প্রজেকশান। অর্থাৎ বৃত্তপথে বস্তুটা ঘুরছে, কিন্তু তার প্রজেকশান যদি ব্যাস বরাবর ধরি তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে শুরু করলো, ও এই সর্বোচ্চ অবস্থানে গেল, আবার এই পথে ফিরে এলো, আবার ওদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, এরকম যাওয়া আসা করতে থাকছে। অর্থাৎ বৃত্তপথের যে কোনো ব্যাসের উপর, এই বৃত্তপথের যে কোনো ব্যাসের উপর বস্তুর যদি অভিক্ষেপ নেওয়া হয় সেটা কিন্তু একটা সরল দোলগতিকে প্রকাশ করে। এই কনসেপ্ট থেকে আমরা সরল দোলগতির একটা ইকুয়েশন আমরা ডিডিউস করতে পারি। ধরো এই একটা বৃত্তপথ, বস্তুটা ওমেগা কৌণিক বেগ নিয়ে যাচ্ছে, বস্তুটা যাচ্ছে। তো বস্তুটা প্রথমে বি থেকে যাত্রা শুরু করেছিল, প্রথমে ইনিশিয়াল ওর একটা অ্যাঙ্গেল ছিল, বা একে বলবো ইপোক এক্স ও বি, একে বলা হয় প্রারম্ভিক দশাকোণ বা ইপোক। এটাকে আমি কত কোণ ধরেছি না আলফা ছিল। তো এইটা বি থেকেও যাত্রা শুরু করলো, এইটা t = 0, একটু পরে কোথায় পৌঁছে গেছে না পিতে পৌঁছে গেছে।
তাহলে এখানে কত কোণ উৎপন্ন করেছে না বিওপি, এটা কত কোণ উৎপন্ন করেছে, কোণ সমান আমরা জানি কৌণিক বেগ ইন্টু সময় ওমেগা টি, এই কোণ উৎপন্ন করেছে। তাহলে পি থেকে আমি যদি একটা লম্ব টানি পিএন, ও এক্স রেখার উপর একটা আমি পিএন লম্ব টানলাম, তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমি যদি ত্রিভুজ পি ও এনের ক্ষেত্রে বলি, এই অ্যাঙ্গেলটা কত হবে না আলফা প্লাস ওমেগা টি, তাহলে কস আলফা প্লাস ওমেগা টি, কস সমান কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত এখানে ও এন, অতিভুজ কত ওপি, তো ও এনকে আমি বলবো ওয়াই, আর ওপি টোটাল যে এই মানে ব্যাসার্ধ মানে বিস্তার, এটাকে আমি এ বলবো। ওর তাহলে ওয়াই সমান চলে এলো এ কস ওমেগা টি প্লাস আলফা। এটাও কিন্তু একটা সরল দোলগতির সমীকরণ। আচ্ছা, এটা আমি অন্যভাবে করতে পারি। পি থেকে যদি প্রজেকশান ওয়াই অক্ষের উপর নেওয়া হয়, তাহলে কি হবে না ওমেগা টি প্লাস আলফা, এই কোণটা কত আসবে, এই কোণটা কিন্তু এটার সঙ্গে এটা সমান্তরাল, এই একান্তর কোণ, অর্থাৎ এই কোণটাও আসবে ওমেগা টি প্লাস অফ আলফা। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ এন তো এটা এম বলি, এক্ষেত্রে ত্রিভুজ ও পি এম, এই ত্রিভুজের ক্ষেত্রে সাইন ওমেগা টি প্লাস আলফা ইকুয়ালস টু সাইন মানে আমরা কি লম্ব বাই অতিভুজ, লম্ব এক্ষেত্রে কত ওয়াই, আর অতিভুজ হচ্ছে কি ওপি, অর্থাৎ ওয়াই বাই এ, অর ওয়াই সমান বলতে পারি এ সাইন ওমেগা টি প্লাস অফ আলফা। অর্থাৎ মানে সরল দোলগতির সমীকরণ আমরা যেটা পাচ্ছি এক্স ইকুয়ালস টু এ কস ওমেগা টি প্লাস আলফা পেতে পারি, কিংবা ওয়াই সমান পেতে পারি এ সাইন ওমেগা টি প্লাস আলফা। তাহলে আমি কোনো একটাই ধরে নেব, সাইন হতে পারে, সাইন অপেক্ষক হতে পারে, অথবা কস অপেক্ষকও হতে পারে। তাহলে এক্ষেত্রে আমি যদি সরল এক্স সমান আমি ধরে নিয়েছি এ সাইন ওমেগা টি প্লাস আলফা। এবারে এখানে আলফাকে যদি পাই বাই 2 বলি, অর্থাৎ কণাটি তার গতিপথের প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করলে, অর্থাৎ আলফা ইকুয়ালস টু যদি পাই বাই 2 হয়, আলফা ইকুয়ালস টু পাই বাই 2 মানে এই মাঝখান থেকে মানে একটা প্রান্তবিন্দু থেকে যদি যাত্রা শুরু করে, তাহলে এখানে এ সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2 অর্থাৎ কস হয়ে যাবে, অর্থাৎ এক্স সমান কী আসবে এ কস ওমেগা টি হয়ে যাবে। আর কোণাটি যদি সাম্য অবস্থান বা মাঝখান থেকে যাত্রা শুরু করে, সেক্ষেত্রে আলফা কত আসবে 0, সেক্ষেত্রে এক্স ইকুয়ালস টু কী আসবে না এ সাইন অফ ওমেগা টি। এবারে এর কোনো একটা সমীকরণকে আমি ধরে নিয়ে এর গতিবেগ ত্বরণের রাশিমালা আমি এখন ডিডিউস করব। তো এখানে সরণ ধরা হয়েছে, আমি যে কোনো একটা ধরে নিতে পারি এ সাইন অফ ওমেগা টি। তাহলে এখানে বেগ ভি সমান আমি বলতে পারি কি ডিএক্স বাই ডিটি, তাহলে ডি বাই ডিটি অফ এক্স সমান আমি কি বলতে পারি এ সাইন ওমেগা টি, এটার ডেরিভেটিভ করলে ওমেগা বেরিয়ে আসবে, তাহলে এ ওমেগা সাইনের জায়গায় কী আসবে কস ওমেগা টি, তাহলে এ ওমেগা কস ওমেগা টি মানে রুট ওভার অফ 1 মাইনাস অফ সাইন স্কোয়ার ওমেগা টি সমান এ ওমেগা রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি বলতে পারি আমরা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান এ ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার অফ এ স্কোয়ার মানে এ ক্যান্সেল হয়ে গেল, ইকুয়ালস টু হয়ে গেল ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার। এটা হচ্ছে কি বেগ ভি। তাহলে বেগ ভির ফর্মুলা পেলাম ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার। তো এক্ষেত্রে বেগের সর্বোচ্চ মান এক্স ইকুয়ালস টু যদি 0 করে দেই, তাহলে বেগ ভি সমান কী আসছে এক্স ইকুয়ালস টু 0 করলে ভি সমান আসছে ওমেগা এ। এটা কিন্তু বেগের সর্বোচ্চ মান, আর মানে মাঝখানে মধ্য অবস্থানে। আর 2 নম্বর এক্স সমান যদি এ করে দিই, তাহলে পি সমান আসবে ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে 0 আসবে। ভি মিনিমাম হচ্ছে কত 0। ভি মিনিমাম মানে এটা হচ্ছে প্রান্ত অবস্থান, অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রান্ত অবস্থানে বেগটা সর্বনিম্ন হয়, এর ভ্যালু কত আসে না 0। আর বেগের যে মাঝখানে বা মধ্যবিন্দুতে এক্স ইকুয়ালস টু 0, এক্ষেত্রে বেগের সর্বোচ্চ মান হয় ভি ম্যাক্স, ভ্যালু কত আসছে ওমেগা এ। আর ওমেগা তো সমান তোমরা জানো 2π/t ইন্টু এ, এটা হচ্ছে বেগের সর্বোচ্চ মান। আচ্ছা, এরপরে আমরা ত্বরণের কথা যদি বলি, তাহলে বেগ সমান আমি কী পেয়েছি, বেগ সমান কী পেলাম
এ ওমেগা কস ওমেগা টি। তাহলে ত্বরণ এ সমান কি আসবে ডিভি বাই ডিটি। তাহলে ডি বাই ডিটি অফ এ ওমেগা কস ওমেগা টি ডেরিভেটিভ করলে কি আসবে, কসের সাইন চলে আসবে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। আর এ সাইন ওমেগা টি, এ সাইন ওমেগা মানে এক্স, তাহলে মাইনাস অফ ওমেগা স্কোয়ার অফ এক্স। তাহলে ত্বরণ এ সমান আমি পেয়ে গেলাম মাইনাস অফ ওমেগা স্কোয়ার অফ এক্স। ত্বরণের সর্বোচ্চ মান একের দাগে এক্স ইকুয়ালস টু যদি 0 করি, এক্স সমান যদি 0 করি এ হচ্ছে 0 হয়ে যাবে, অর্থাৎ মাঝখানে ত্বরণের সর্বনিম্ন মান কত আসছে 0। আর এক্স সমান যদি এ করি, ত্বরণের সর্বোচ্চ মান এ ম্যাক্স সমান কি আসবে না ওমেগা স্কোয়ার এ। এর যদি মডিউলাস নেই সমান আসবে কি না ওমেগা স্কোয়ার এ। ত্বরণের সর্বোচ্চ মান কত হয়ে গেল না ওমেগা স্কোয়ার এ। এরপরে আমরা লেখচিত্রে সরল দোলগতিকে প্রকাশ করব। তো এটা সরল দোলগতির সমীকরণ দুটো হতে পারে, একটা সাইন অপেক্ষক হতে পারে বা কস অপেক্ষক হতে পারে। আমি সরল দোলগতির যদি সাইন অপেক্ষক নেওয়া হয়, অর্থাৎ এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি ধরেছি, তাহলে বেগ ভি সমান কি আসবে ডিএক্স বাই ডিটি। এটাকে ডেরিভেটিভ করলে আসবে এ ওমেগা কস ওমেগা টি। আর ত্বরণ এ সমান আসবে কি ডিভি বাই ডিটি মাইনাস এ ওমেগা স্কোয়ার অফ সাইন ওমেগা টি। তো লেখচিত্রে এইটাকে প্রকাশ করতে গেলে আমি প্রথমে এদের একটা এরকম টেবিল বানিয়ে নেব। সময়টাকে আমি টি/4 অন্তর সময়টাকে আমি ভাগ করেছি। প্রথমে সময়টাকে ধরো 0, তারপরে টি/4, তাহলে টি/4 সঙ্গে আবার টি/4 অ্যাড করলে কত আসছে টি/2, আবার টি/2 সঙ্গে টি/4 অ্যাড করলে আসছে 3t/4, 3t/4 সঙ্গে টি/4 অ্যাড করলে আসবে টির সঙ্গে আবার টি/4 অ্যাড করলে কত আসবে 5t/4। তাহলে টি/4 গ্যাপে গ্যাপে আমি সময়টাকে ভাগ করে নিয়েছি। তার করসপন্ডিং যে স্মরণটা তাহলে কি আসবে না স্মরণ প্রথমে যখন আমি এখানে বসাবো, অর্থাৎ এক্স ইকুয়ালস টু কত আছে না এ সাইন ওমেগা টি। তাহলে এ সাইন ওমেগা মানে কত 2π/t। আমি প্রথমে টাইমটা 0 বসাচ্ছি, 0, তার মানে সাইন 0, তাহলে কত আসবে 0। তাহলে এখানে স্মরণটা কত আসছে না 0। আর বেগের ক্ষেত্রে যদি টাইমটা বসিয়ে দিই, এখানে দেখবে cos 0 ডিগ্রি মানে 1 আসবে, এ ওমেগা এ আসবে। আর ত্বরণের ক্ষেত্রে কত আসবে মাইনাস মানে সাইন 0 মানে 0, টোটালটা চলে আসবে 0। একই রকমভাবে টি/4 স্মরণ আসছে এ, বেগ আসছে 0, ত্বরণ আসছে মাইনাস ওমেগা স্কোয়ার এ। এরকমভাবে টি/2, 3t/4, টি, 5t/4 এইগুলোতে পরপর বসালে এই ধরনের আমরা একটা টেবিল পাচ্ছি। এবারে আমাদের কাজ হচ্ছে কি না এই টেবিলটাকে আমি গ্রাফে প্লট করব। তাহলে প্রথমে আমরা স্মরণ সময় লেখচিত্র অঙ্কন করছি। তাহলে সময়কে আমরা কত ভাগে ভাগ করছি 0, t/4, t/2, 3t/4, টি, 5t/4 আমরা করেছি, এটাকে ভাগ করে নিচ্ছি। তাহলে এর স্মরণের সর্বোচ্চ মানে বিস্তার কত হয় এ। তাহলে এইদিকে একটা আমি লাইন টানবো ঠিক সমান দূরত্বে। তাহলে এখানে হচ্ছে কি প্লাস এ, এই দিকটা হচ্ছে কি না মাইনাস এ। তাহলে এগুলোকে প্লট করি। সময় যখন 0 স্মরণ কত 0, এটা একটা আমি পয়েন্ট পেলাম। সময় যখন টি/4 তখন স্মরণ কত হচ্ছে এ, তাহলে এর সর্বোচ্চ এখানে একটা পয়েন্ট পেলাম। যখন টি/2 তখন কত আসছে স্মরণ হচ্ছে 0, এখানে একটা পয়েন্ট পেলাম। 3t/4 মাইনাস এ, তাহলে এখানে একটা পয়েন্ট পেলাম। আবার যখন টিতে কত আসছে কত না 0, আর 5t/4 কত আসছে না এ, এইটা। তাহলে এই পয়েন্টগুলোকে আমরা যদি জুড়ে দেই তাহলে কিন্তু এটা একটা গ্রাফের আকারে চলে আসছে। এটা তাহলে স্মরণ সময় লেখচিত্র হয়ে গেল। একই রকমভাবে বেগের ক্ষেত্রে আমরা লেখচিত্র পাবো। বেগের সর্বোচ্চ মান কত আসছে না ওমেগা এ, এই পাশটা আমি ওমেগা এ পাশটা তাহলে মাইনাস অফ ওমেগা এ। তাহলে যখন সময়টা 0 বেগ কত আসছে না ওমেগা এ, বেগ কত আসবে না ওমেগা এ। তাহলে যখন সময় 0 তখন বেগ কত আসছে ওমেগা এ, তাহলে এটা একটা পয়েন্ট পেলাম। তারপরে টি/4 কত
জিরো এইটা, t/2a t/2 মাইনাস ওমেগা এ অর্থাৎ এই জায়গাটা আসছে, 3t/4a 3t/4a কত আসছে না জিরো, টিতে কত আসছে না ওমেগা এ প্লাস ওমেগা এ, এটা একটা পয়েন্ট পাচ্ছি। তাহলে এই গ্রাফটাকে আমি যদি বসাই তাহলে এইরকম 5t/4 কত আসছে না জিরো, এই ধরনের একটা গ্রাফ আসছে। দেখো সরণটা শুরু হয়েছিল কিন্তু মাঝখান থেকে, আর এখানে দেখতে পাচ্ছি বেগটা শুরু হলো একটা প্রান্তবিন্দু থেকে শুরু হলো। আবার ত্বরণের ক্ষেত্রে আমরা যদি দেখি, ত্বরণের ক্ষেত্রে প্রথমে জিরোতে জিরো, আমি এটা লাইন টেনে দিই। আচ্ছা, ত্বরণের সর্বোচ্চ ভ্যালু কত আছে ওমেগা স্কোয়ার এ, তাহলে এখানে ভ্যালু আসছে ওমেগা স্কোয়ার এ, এখানে ভ্যালু আসবে মাইনাস অফ ওমেগা স্কোয়ার এ। আচ্ছা, t/4a মাইনাস অফ ওমেগা স্কোয়ার এ, এই পয়েন্ট পাবো। t/2a জিরো, t/2a জিরো, 3t/4a ওমেগা স্কোয়ার এ 3t/4a প্লাস ওমেগা স্কোয়ার অফ এ, টিতে কত না জিরো, 5t/4a মাইনাস ওমেগা স্কোয়ার এ, এইটা। তাহলে এই প্লটটা আমি যদি এটাকে জুড়ে দিই, তাহলে এখান থেকে স্টার্টিং হলো এই, এটা মধ্যবিন্দু থেকে শুরু হয়েছে, কিন্তু এর কিন্তু বিপরীত, সরণের আর ত্বরণ কিন্তু অনেকটা একটা বিপরীতমুখীভাবে যাচ্ছে। এখন আমরা একটা গাণিতিক প্রবলেম আমরা সলভ করছি। এখানে যেটা দেওয়া আছে অঙ্কটা, এখানে বলা আছে একটা সরল দৈর্ঘ্যগতি সম্পন্ন করার সমীকরণ x sin t প্লাস cos t সেন্টিমিটার সমীকরণটি x অক্ষ বরাবর সরল দৈর্ঘ্যগতি নির্দেশ করে। এক্ষেত্রে বিস্তার, পর্যায়কাল, সর্বোচ্চ বেগ ও সর্বোচ্চ ত্বরণ নির্ণয় করো। তাহলে দেখো এখানে কিন্তু সমীকরণটা সাইন বা কস আকারে দেওয়া থাকলেও প্লাস করা আছে, অর্থাৎ একটা সমীকরণে, অর্থাৎ সাইন ওমেগা টি প্লাস আলফা এই আকারে দেওয়া নেই। এখানে কি দেওয়া আছে, এক্স ইকুয়ালস টু দেওয়া আছে সাইন টি প্লাস কস টি, একে আমাদের কম্বাইন করতে হবে। তাহলে সমীকরণটাকে কম্বাইন করতে গেলে আমি কি লিখতে পারি, এখানে √2 যদি গুণ করে দিই তাহলে কি আসবে 1/√2 সাইন টি প্লাস 1/√2 কস টি। এখন √2 দ্বারা আমি যদি গুণ করে এইভাবে লিখি তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে √2 1/sin a cos b, অর্থাৎ সাইন এ cos b সমীকরণে আসবে 1/√2 মানে কি cos 45 ডিগ্রি প্লাস cos a মানে cos t ইন্টু সাইন বি অর্থাৎ সাইন 45 ডিগ্রি ইকুয়ালস √2 সাইন এ cos b cos a সাইন বি, তাহলে সাইন এ প্লাস বি। তাহলে সমীকরণটা আমাদের দাঁড়ালো x ইকুয়ালস টু √2 সাইন টি প্লাস 45 ডিগ্রি। তাহলে এখানে এই যে এর সাধারণ সমীকরণ, x ইকুয়ালস টু আমরা জানি a সাইন ওমেগা টি প্লাস আলফা। সাপোজ এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। এই দুটো সমীকরণকে আমি যদি তুলনা করি তাহলে কি পাচ্ছি না বিস্তার, কি পেলাম বিস্তার এর সমান কি পাচ্ছি না √2। আচ্ছা, এখানে আছে ওমেগা টি আর এখানে টি আছে, তাহলে ওমেগা টির সঙ্গে আমি যদি কম্পেয়ার করি ওমেগা টি ইকুয়ালস টু টি, তাহলে ওমেগা সমান পাচ্ছি কত 1, ওমেগা সমান আছে এখানে। তাহলে আমি পর্যায়কাল ওমেগা সমান কি জানি 2π/t, 2π/t ইকুয়ালস টু 1, और টি সমান আসছে কত, টি সমান আসবে 2π অফ সেকেন্ড, টি ইকুয়ালস টু আসছে কোনাকুনি গুণ করে দিলে টি সমান আসছে 2π সেকেন্ড। তাহলে পর্যায়কাল কত পেলাম, পর্যায়কাল টি সমান আসছে 2π সেকেন্ড। তাহলে পর্যায়কাল হয়ে গেল, বিস্তার হয়ে গেল। সর্বোচ্চ বেগ, আচ্ছা ওমেগা তো 1 পেয়ে গেছি, সর্বোচ্চ বেগ ভি ম্যাক্সের ফর্মুলা আমরা জানি ওমেগা এ, ওমেগা তো 1, বিস্তার কত পেয়েছি √2, তাহলে √2 বেগের একক কী আসবে সেন্টিমিটার পার সেকেন্ড। সর্বোচ্চ ত্বরণ এ ম্যাক্সের মধ্যে ফর্মুলা কী হয় না ওমেগা স্কোয়ার এ,
ওমেগা মানে 1 স্কোয়ার, এ মানে √2, তাহলে কত আসবে √2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই একটা অঙ্ক আমি এখানে আমরা সলভ করলাম। এখন আমরা আলোচনা করব সরল দোলগতির শক্তি। তো সরল দোলগতি মানে একটা পেন্ডুলামের কথা আমি যদি ভাবা হচ্ছে, তো পেন্ডুলামের এটা হচ্ছে মধ্যবিন্দু, আর এটা হচ্ছে প্রান্তবিন্দু, এটা হচ্ছে একটা প্রান্তবিন্দু -এ। তো সরল দোলগতির কণার সরণ আমি কি ধরি এক্স। তো গতিবেগের ফর্মুলা আমি আগেই দেখেছি আমরা, v = ω√(x²-x²). তো গতিশক্তি ই কে হবে ½ m v², তাহলে ½ m v² মানে ω²a²-x²। তাহলে ই কে হবে ½ m ω²x²a²-x²। এটা হচ্ছে সরল দোলগতির মানে গতিশক্তির এক্সপ্রেশন, ½ m ω²a²-x²। সাম্য অবস্থান মানে x = 0, অর্থাৎ মাঝখানে মধ্য অবস্থান বা সাম্য অবস্থান x = 0 এখানে যদি পুট করা হয়, তাহলে গতিশক্তি ই কে সমান হচ্ছে ½ m ω²a²। তাহলে এখানে লক্ষণীয় যে মাঝখানে বা মধ্য অবস্থান বা সাম্য অবস্থানে গতিশক্তির ভ্যালু কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে, ই ম্যাক্স হচ্ছে কত ½ m ω²a²। আর স্বাভাবিকভাবে মধ্য অবস্থানে কিন্তু স্থিতিশক্তি শূন্য হবে, ইপি কিন্তু শূন্য হবে, অর্থাৎ মোট শক্তি হবে ½ m ω²a²। আর প্রান্ত অবস্থানে x = আমি বলতে পারি +-a, এক্ষেত্রে প্রান্ত অবস্থানে গতিশক্তি কত দেখা যাচ্ছে না, শূন্য। এরপরে আমরা আলোচনা করছি না স্থিতিশক্তি। তো এটা যদি মধ্যবিন্দু হয়, তো আমি যদি ভাবি যে এখান থেকে কিছুটা দূরে অর্থাৎ এক্স অবস্থানে প্রথমে এর যে বল এম সমান আমরা m × a, এক্ষেত্রে এ মানে আমরা ত্বরণ ω²x আমরা জানি m ω²x। তাহলে গড় বল কত আসবে? প্রথমে তো এখানে বল 0 ছিল, এখানে বলটা আসছে m ω²x, তাহলে গড় বল আসছে 0 + m ω²x/2। আমি তাহলে গড় বল বলতে পারি ½ m ω²x। তাহলে স্থিতিশক্তি মানে প্রত্যানয়ক বলের বিরুদ্ধে বস্তুকে যখন আমি মধ্যবিন্দু থেকে x দূরে নিয়ে যাচ্ছি, তাহলে কৃতকার্য হচ্ছে কি গড় বল ইন্টু সরণ। গড় বল কত আসছে ½ m ω²x ইন্টু সরণ কত x, তাহলে ½ m ω²x²। এটা হচ্ছে স্থিতিশক্তির এক্সপ্রেশন। তাহলে স্থিতিশক্তি ইপি সমান হচ্ছে ½ m ω²x²। এটা আমি স্থিতিশক্তির এক্সপ্রেশন আমি বলতে পারি। আচ্ছা, তাহলে স্থিতিশক্তি মাঝখানে বা মধ্য অবস্থান মানে সাম্য অবস্থানে x = 0, মধ্য অবস্থানে স্থিতিশক্তি কত হচ্ছে না, শূন্য। আর প্রান্ত অবস্থান x = a, ½ m ω², x এর জায়গায় আমি a যদি পুট করে a², তাহলে এখানে স্থিতিশক্তির সর্বোচ্চ ভ্যালু আসছে ½ m ω²a²। তাহলে গতিশক্তির সর্বোচ্চ ভ্যালু হচ্ছে তার মিডিল পোর্শানে, আর স্থিতিশক্তির সর্বোচ্চ ভ্যালু হচ্ছে কি একদম প্রান্ত অবস্থানে। এর ভ্যালুটা কত হচ্ছে ½ m ω²a², ½ m ω²a²। এরপরে আসছি মোট যান্ত্রিক শক্তি, অর্থাৎ স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফলকে আমি বলবো মোট যান্ত্রিক শক্তি। গতিশক্তি হচ্ছে ই কে, স্থিতিশক্তি হচ্ছে ইপি। তাহলে গতিশক্তির এক্সপ্রেশন অলরেডি আমরা জেনেছি ½ m ω²a² - x², আর স্থিতিশক্তির এক্সপ্রেশন আমরা কি পেলাম ½ m ω²x²। দুটোকে অ্যাড করলে তাহলে মোট শক্তি হচ্ছে কি ½ m ω²a²। এটা কিন্তু একটা ধ্রুবক, অর্থাৎ সরল দোলগতি সম্পূর্ণ কণার মোট শক্তি কিন্তু ধ্রুবক হচ্ছে, এবং এর ভ্যালুটা হচ্ছে ½ m ω²a²। এখানে গ্রাফে দেখানো হচ্ছে যে এটা যদি মধ্য অবস্থান হয়, এটা যদি প্রান্ত অবস্থান হয়, এটা অন্য প্রান্ত অবস্থান হয়, তাহলে মাঝখানে আমি দেখতে পাচ্ছি গতিশক্তি সর্বোচ্চ ভ্যালু হচ্ছে, আর এটা যখন সর্বোচ্চ স্থিতিশক্তি হচ্ছে কত, শূন্য। আর এই অবস্থানে দেখতে পাচ্ছি গতিশক্তি শূন্য আর স্থিতিশক্তি দেখতে পাচ্ছি সর্বোচ্চ। তাহলে দুটোর যোগফল এই রেখাটা বোঝাচ্ছে, এইটা কিন্তু সবসময় মোট শক্তি যেটা বোঝাচ্ছে, মোট শক্তি কিন্তু এইটা বোঝাচ্ছে, মোট শক্তি কিন্তু এইটা বোঝাচ্ছে, মোট শক্তি কিন্তু সবসময় ধ্রুবক।
মোট শক্তি কিন্তু ধ্রুবক, অর্থাৎ গতিশক্তি এবং স্থিতিশক্তি যোগফল ধ্রুবক। যেখানে গতিশক্তি বেশি সেখানে স্থিতিশক্তি কম, যেখানে স্থিতিশক্তি বেশি গতিশক্তি কম, দুটো মিলে মোট শক্তি সর্বদা ধ্রুবক থাকছে। এরপরে আমরা একটা সরল দোলকের যে গতি, সরল দোলক গতি, এটা আমরা প্রমাণ করব। সরল দোলক একটা সিম্পল পেন্ডুলামের ছবি আমি এখানে দেখাচ্ছি, যে এইটা হচ্ছে এর পিণ্ড, এর ওজনটা mg নিচের দিকে কাজ করছে। তো এর থিটা কোণে যদি একে মানে দোলানো হয়, তাহলে এর ওজনটা mg নিচের দিকে কাজ করছে, আর এই দিকে এটা যদি থিটা হয় স্বাভাবিকভাবে এটা কত হবে না থিটা, তাহলে এর কাছের কম্পোনেন্ট mg cos থিটা এইদিকে, আর এই প্রত্যানয়ক বল হবে mg sin থিটা। তাহলে পিণ্ডের উপর প্রত্যানয়নকারী বল F = আসছে, আমি মাইনাস সাইন দেবো mg sin থিটা। সাইন থিটা, থিটা মানে এই সরল দোলকের দৈর্ঘ্য এটা যদি l হয়, আর যে সরণটা হয়েছে সেটা কত x, তাহলে সাইন থিটা সমান আমি বলতে পারি x/l। তাহলে ত্বরণ a সমান হবে f/m, তাহলে g/l × x। এখান থেকে আমি বলতে পারি a ভ্যারি অফ -x, অর্থাৎ এখানে কি দেখাচ্ছে না ত্বরণটা সরণের সঙ্গে সমানুপাতিক এবং বিপরীতমুখী। তো এটাই হচ্ছে সরল দোলগতির শর্ত। এক্ষেত্রে সেই জন্য আমরা বলতে পারি সরল দোলকের গতি, সরল দোলগতি, সরল দোলকের গতি, সরল দোলগতি, অর্থাৎ এর যে বৈশিষ্ট্য বা শর্তটা এখানে স্যাটিসফাই করছে, তাই আমি বলতে পারি সরল দোলকের গতি, সরল দোলগতি। আর সরল দোলগতির দোলনকাল t = 2π√, সরণ/ত্বরণ, তাহলে সরণ/ত্বরণ করলে এখানে আমরা 2πl/g পাচ্ছি। এটা হচ্ছে সরণ আর এটা হচ্ছে ত্বরণ। সরণ/ত্বরণ করলে আমি পাচ্ছি 2π√l/g। সরল দোলগতির যে পর্যায়কাল বা দোলনকাল যে আমরা পাচ্ছি t = 2π√l/g। এলটা হচ্ছে কি দোলকের মানে দৈর্ঘ্য, আর জিটা হচ্ছে কি অভিকর্ষীয় ত্বরণ। জির ভ্যালু তো তোমরা জানো 9.8 m/s²। এরপরে আমরা যেটা আলোচনা করছি না স্প্রিং, ভারযুক্ত স্থিতিস্থাপক স্প্রিংয়ের দু ধরনের দোলন আমরা আলোচনা করব। একটা হচ্ছে উলম্ব দোলন আর একটা হচ্ছে অনুভূমিক দোলন। প্রথমে আমি আলোচনা করছি উলম্ব দোলন। উলম্ব মানে কি, একটা উলম্ব অবস্থায় এখানে এটাকে আমি স্প্রিং বলতে পারি, কিংবা কোনো রাবার ব্যান্ডের সাহায্যে সাপোজ কোনো একটা বস্তুকে আমরা এরকমভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে যখন স্বাভাবিক অবস্থায় এর দৈর্ঘ্য ধরেছি l, তো এমনি এর যখন আমি কোনো একটা ওজন ঝোলানো হবে স্প্রিংয়ের মাথায়, তার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে যাবে l। এক্ষেত্রে এর ওজনটা কোন দিকে কাজ করছে mg। এবার ওকে আমি যদি টেনে ছেড়ে দেওয়া হয়, তাহলে x পরিমাণে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলে টেনে ছেড়ে দিলে ও কী করবে না মাঝখানটাকে সাম্য অবস্থান রেখে ও কিছুটা উপরে যাবে, আবার নিচে নেমে আসবে। তাহলে স্প্রিংয়ের প্রাথমিক দৈর্ঘ্য ধরেছিলাম l, আর বস্তুর ভর m দেওয়ার পর দৈর্ঘ্য বৃদ্ধি ধরা হয়েছে কত না স্মল l। তাহলে স্প্রিংয়ের যে ওজন t বা টান এটা হচ্ছে mg সমান আমরা কি জানি ফোর্স = k × l। এখানে f ভ্যারি অফ x, এখানে দৈর্ঘ্য বৃদ্ধি কত ধরেছি l, তাহলে f সমান kl। কে হচ্ছে এখানে কি বল ধ্রুবক, এটাকে আমি বলবো কি না বল ধ্রুবক, কে হচ্ছে বল ধ্রুবক। তাহলে t = mg সমান আসছে kl। যদি x দূরত্ব টেনে ছেড়ে দেওয়া হয়, তাহলে ঊর্ধ্বমুখী বল f সমান কি আসবে -kx, f = আসবে -kx। তাহলে ত্বরণ a সমান আসবে f/m -km/x। আর এখানে a ভ্যারি অফ -x, এটা কিন্তু সরল দোলগতির শর্ত। তাহলে আমি বলতে পারি স্প্রিংয়ের দোলন একটি সরল দোলগতি। আর এরপরে আমি পর্যায়কালের যে এক্সপ্রেশন t সমান আমি কি বলতে পারি 2π সরণ/ত্বরণ। এক্ষেত্রে সরণ/ত্বরণ, সরণ কোনটা এইটা হচ্ছে xটা হচ্ছে সরণ/ত্বরণ, মানে এক্ষেত্রে x/a সরণ/ত্বরণ কি আসবে m/k। তাহলে দেখো এখানে পর্যায়কাল t সমান 2π√m/k। আবার mg সমান kl, m/k সমান l/g চলে আসছে, অর্থাৎ
স্প্রিংয়ের উলম্ব দোলনের ক্ষেত্রে এক্সপ্রেশন টি সমান চলে আসছে 2π√m/k ইকুয়ালস টু 2π√L/g। এটা কিন্তু এর একটা এক্সপ্রেশন। আর স্থিতিস্থাপক স্প্রিংয়ের আমি যদি অনুভূমিক দোলনের কথা আমি আলোচনা করা যায়, তাহলে দেখো এটা অনুভূমিকভাবে একটা স্প্রিং আছে, এক্ষেত্রে F সমান 0, কোনো বল প্রয়োগ করা হয়নি। স্প্রিংয়ের যে বল ধ্রুবক যদি আমি বলি এটা এখানে কে, তো এখানে যদি টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে এটাকে মাঝখানটাকে এই অবস্থানে রেখে স্প্রিংটা দুলতে থাকবে, কিছুটা এদিকে আসবে আবার কিছুটা এদিকে চলে আসবে, এখানে মাঝখানটাকে অবস্থান রেখে দুলতে থাকবে। তাহলে F সমান -kx, ত্বরণ হচ্ছে F/m। তো এক্ষেত্রে T সমান 2π সরণ বাই ত্বরণ 2πm/k, সেম এক্সপ্রেশন, অর্থাৎ এর যে দোলনকাল T সমান আসছে 2π√m/k। এবারে স্প্রিংয়ের দু ধরনের সমবায় হয়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়। আমি এই যে অনুভূমিকের ক্ষেত্রে দুটো স্প্রিং আছে, প্রথম স্প্রিংয়ের বল ধ্রুবক k1, আর একটা স্প্রিংয়ের বল ধ্রুবক আমি ধরেছি কত k2। k1 k2 দুটো স্প্রিংকে এরকমভাবে সমান্তরাল সমবায় রেখে এর সঙ্গে একটা m ভরের বস্তুকে এখানে জোড়া হয়েছে, তারপরে এখানে যদি একটা বল প্রয়োগ করে ছেড়ে দেওয়া হয় তাহলে স্প্রিংটার একটা দোলন হবে। তাহলে এখানে দুটো স্প্রিং যেহেতু সমান্তরালভাবে আছে, প্রত্যানয়নকারী বল F সমান হচ্ছে প্রথমটার ক্ষেত্রে দুজন যেহেতু পাশাপাশি আছে এক্ষেত্রে সরণ x, দুজনের ক্ষেত্রে সরণ x হবে, তাহলে F সমান আসবে -k1x -k2x। তাহলে মাইনাস কমন নিলে k1 + k2 × x। এখানে আমি কে তুল্য ধরেছি, যেহেতু এটা সমান্তরালে আছে আমি এটাকে ধরবো না প্যারালালে যেহেতু আছে kp × x। তাহলে তুল্য বল ধ্রুবক যদি আমি kp এখানে বলি, তাহলে এখানে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য বল ধ্রুবক kp সমান কত আসছে না k1 + k2। আর ত্বরণ a সমান আমি F/m বলতে পারি। F হচ্ছে k, মানে তুল্য বল ধ্রুবক যদি kp ধরি, kp × x × m সমান ω²x, ওমেগা সমান √kp/m, kp সমান k1 + k2 পেয়ে গেছি। এখান থেকে পর্যায়কাল t সমান পাবো 2π√m/k1 + k2, বা এর যদি এখান থেকে কম্পাঙ্ক n হয় তাহলে 1/2π√k1 + k2/m, এটা আমি পেতে পারি। আর যদি এটাকে শ্রেণী সমবায় রাখা যায়, শ্রেণী সমবায় মানে কি, প্রথমটা স্প্রিংয়ের বল ধ্রুবক k1, দ্বিতীয় স্প্রিংয়ের বল ধ্রুবক কি পেয়েছি k2, আর যখন দুটোকে একসঙ্গে টেনে ছেড়ে দেওয়া হয় তার প্রথমটার ক্ষেত্রে যে দৈর্ঘ্য বৃদ্ধি ধরেছি আমি x1, আর দ্বিতীয়টার দৈর্ঘ্য বৃদ্ধি ধরেছি কত x2। তাহলে F = 2, কিন্তু বল দুজনের ক্ষেত্রে বল একই হবে, তাহলে F সমান হবে k1x1 k2x2। তাহলে x1 হবে F/k1, আবার x2 সমান আসবে F/k2। তাহলে মোট প্রসারণ হবে কত, x = x1 + x2 F/k1 + F/k2। F যদি কমন নেওয়া হয় 1/k1 + 1/k2 F × k1 + k2 × k1 × k2। তাহলে এখান থেকে F সমান পাচ্ছি k1 k2 /k1 + k2 × x, অর্থাৎ এটা ks × x। এক্ষেত্রে তুল্য বল ধ্রুবক হচ্ছে k1 k2 /k1 + k2। এখান থেকে t সমান 2π√, আমি জানি কি m/k, কে যদি ভ্যালুটা বসিয়ে দিই ডাইরেক্ট পর্যায়কাল t সমান 2π√k1 + k2 × m /k1 + k2। যদি এই ধরনের স্প্রিং এরকম পাশাপাশি থাকে সেক্ষেত্রে আমি পর্যায়কালের যে এক্সপ্রেশন t সমান কি পাবো, 2π√k1 + k2 × m /k1 + k2। এখান থেকে স্বাভাবিকভাবে কম্পাঙ্ক আমি পেতে পারি। প্রবলেম দেওয়া আছে যে 0.1 কেজি ভরের একটি সরল দোলগতি সম্পন্ন কণার বিস্তার বলা কত আছে না 0.1 মিটার। মধ্য অবস্থান অতিক্রম করার সময় কণার গতিশক্তি বলা আছে কত না 8 × 10⁻³ জুল হলে কণার পর্যায়কাল নির্ণয় করো। তো মধ্য অবস্থানের গতিশক্তি, এমনি আমরা গতিশক্তির ফর্মুলা যে কোনো অবস্থান কে সমান কী হয়, 12m v সমান ω√² - 12m ω² a² - x²। কিন্তু মধ্য অবস্থানে এক্সটা কত আসে 0, মধ্য অবস্থানে x সমান 0 হয়ে যায়,
জিরো হওয়ার ফলে কি আসে, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তাহলে মধ্য অবস্থানে কণাটার গতিশক্তি আসবে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এই মধ্য অবস্থানে কণাটার যে গতিশক্তি, এইটা কত বলা আছে না, গতিশক্তি বলা আছে 8 × 10⁻³ জুল। তাহলে আমরা বলতে পারি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইকুয়ালস টু ই, মানে এটা আমি মোট শক্তিটা ধরে নিয়েছি মধ্য অবস্থানে। তাহলে ওমেগা স্কোয়ার আসবে 2E/m² স্কোয়ার, ওমেগা সমান আসবে √2E/m স্কোয়ার, টি সমান আসবে 2π/ω। এখানে এর ভ্যালুটা যদি আমি পুট করে দিই, সমস্ত ভ্যালুটা এখানে পুট করে দিলে টিটা আসছে 1.57 সেকেন্ড। আরেকটা অঙ্ক এখানে আমি দেখে নিচ্ছি। দেখাও যে x = a sin ωt প্লাস b cos ωt সমীকরণটি একটি সরল দোলগতিকে প্রকাশ করে। তো সরল দোলগতির যে মূল শর্ত, ত্বরণটা সরণের সঙ্গে সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাহলে এখানে সরণ বলা আছে x = বলা আছে a sin ωt প্লাস b cos ωt। তাহলে বেগ ফি সমান আসবে কত না dx/dt। আমি যদি একে ডেরিভেটিভ করা হয় তাহলে a sin ωt প্লাস b cos ωt, এর ডেরিভেটিভ করলে কি আসছে, ওমেগা বেরিয়ে এলো। তাহলে a ওমেগা cos ωt এখান থেকে বেরিয়ে এলে মাইনাস বি ওমেগা কসের জায়গায় আসবে কি সাইন ωt। আর ত্বরণ এ সমান আমরা কি জানি dv/dt। তাহলে cos করলে আবার ওমেগা বেরিয়ে আসবে, cosটা সাইন আসবে, তাহলে মাইনাস a ওমেগা স্কোয়ার কসের জায়গায় আসবে সাইন ωt। আর এখান থেকে সাইন তো কস আসবে, ওমেগা বেরিয়ে আসবে মাইনাস বি ওমেগা স্কোয়ার কস ωt। তাহলে এখান থেকে আমরা যদি কি কমন নেওয়া যাচ্ছে ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা স্কোয়ার যদি কমন নেওয়া হয় তাহলে কি থাকছে a সাইন ωt প্লাস বি কস ωt। তাহলে a সাইন ωt প্লাস বি কস ωt এটাই তো সরণ, তাহলে মাইনাস অফ ওমেগা স্কোয়ার অফ এক্স। অতএব আমি বলতে পারি যে এখানকার যে ত্বরণ a ভ্যালু অফ মাইনাস অফ এক্স, এটাই সরল দোলগতির শর্ত। তাহলে আমি বলতে পারি যে এই সমীকরণটা একটি সরল দোলগতির সমীকরণকে প্রকাশ করে, কারণ ত্বরণ এখানে সরণের সঙ্গে মাইনাস অফ এ হয়েছে। এখানে যেহেতু এক্স সমান বলতে পারি a সাইন ωt প্লাস বি কস ωt। তাহলে এটা একটা সরল দোলগতি সমীকরণ। তাহলে এই সরল দোলগতি চ্যাপ্টারটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আমি একটা ওয়ান শট ভিডিওতে মোটামুটি ডিসকাস করলাম। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।